এমপি আনারের বিরুদ্ধে ইন্টারপোল গ্রেপ্তারি পরোয়ানা দিয়েছিল, আপনারা জানেন। 9 সালে আওয়ামী লীগ প্রথম ক্ষমতা আসার পরে মামলাগুলোকে প্রত্যাহার করা হয়েছে, এটাকে অনেকগুলোকে নানাভাবে এটাকে মীমাংসা করা হয়েছে এবং জেনে শুনে ওবায়দুল কাদের বললেন জনপ্রিয় বলে তাকে আমরা মনোনয়ন দিয়েছি। এবং দুর্ভাগ্যজনকভাবে এরকম অসংখ্য লোক এখন আমাদের চারপাশে, এরাই এখন বাংলাদেশের ভবিষ্যৎকে এরাই এখন ঠিক করছে। আমি যেদিকে কথা বলে শেষ করতে চাই, এ ধরনের একটা দুর্বৃত্তদের একটা রাম রাজত্ব, একটা দুর্বৃত্ত, একটা সিন্ডিকেট, মাফিয়া রাম রাজত্ব দেশের ভেতরের নিজেরাই সাক্ষ্য দিচ্ছে আমাদের জোরে আমরা ক্ষমতায় নেই, পার্শ্ববর্তী দেশের জন্য আমরা এখানে ক্ষমতায় আছি। তার মানে দিল্লির যে হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদীর সরকার এবং বাংলাদেশের এই সরকারের সাথে একটা অশুভ আনহোলি যে অ্যালায়েন্স, অশুভ যে আঁতাত, সেই আঁতাতের কারণে এখন তারা বাংলাদেশে এক ধরনের দখলদারিত্বের মধ্যে এখন তারা নিয়ে গেছে। সুতরাং এই দখলদারদের বিরুদ্ধে সমগ্র জনগণ এখন ঐক্যবদ্ধ হয়েছে। প্রধানমন্ত্রী দুদিন আগে, আমরা তখন ঢাকার বাইরে মঞ্চের নেতারা, তার বক্তব্য আমি দেখলাম, তিনি বলে ফেললেন এবং তিনি বললেন বঙ্গোপসাগরে নাকি কারা নাকি তারা সেখানে এয়ারবেস বানাতে চায়। বললেন দেশের দক্ষিণাঞ্চলকে কেন্দ্র করে কারা নাকি একটা শ্বেতাঙ্গ রাষ্ট্র কারা নাকি তৈরি করতে চায়, তাদের আশু এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা। আমি সরকার প্রধান, সরকারি লোকদেরকে বলতে চাই, সত্যি সত্যি কথাটা একটু ঝেড়ে কাশেন, পরিষ্কার করে বলেন কাদের এই চক্রান্ত। আপনারই বিদেশের দিকে ইঙ্গিত করছেন কিন্তু ঝুলে পড়ছেন ভারতের সাথে, কিন্তু পশ্চিমাদের সমালোচনা করে ভারতের কোলে পিঠে বসে ক্ষমতাটাকে ধরে রাখবার চেষ্টা করছেন। সত্যি সত্যি কথাটা যদি কোনো উপাত্ত থাকে, নিশ্চয়ই প্রধানমন্ত্রীর উচিত হবে তার দপ্তর থেকে তার যারা স্পোক্স পার্সন আছেন তাদের উচিত হবে থলের বিড়ালটা পুরোপুরি বের করা যায়। কোন শক্তি, কোন পরাশক্তি, কারা আমাদের দেশকে দখল করে, একটা অংশকে দখল করে কারা এখানে শ্বেতাঙ্গ রাষ্ট্র তারা এখানে তৈরি করতে চায়। নিশ্চয়ই তিনি এটা কেবলমাত্র কথার কথা হিসেবে তিনি এটা বলেন নাই। সুতরাং সেই জায়গাটা আমরা চাইব যে তিনি এ ব্যাপারে কথা বলবেন, এবং না হলে আমরা পরিষ্কার বুঝব জনগণের ক্ষোভ, রাগ, বিক্ষোভকে আসলে ভিন্ন খাতে নেবার জন্য এক এক সময় তারা এক একটা কথার দিকে তারা কিন্তু নিয়ে যাচ্ছেন। সুতরাং সেই পথে এখানে আমাদের বাংলাদেশের যাবার কোনো সুযোগ নাই। যেটা বলে শেষ করব, ৭২-এর পুরো বন্দোবস্ত সব কিছু ভেঙে পড়েছে। রাষ্ট্র, সরকার, সংবিধান, সাংবিধানিক প্রতিষ্ঠান, গণতান্ত্রিক প্রতিষ্ঠান। সেজন্য আমরা গণতন্ত্র মঞ্চ ৭ দফা ১৪ দফা দিয়েছি। আমরা যুগপৎ আন্দোলনের শরিকরা মিলে বিএনপির সাথে ৩১ দফা আমরা রাষ্ট্রের গণতন্ত্রের রূপান্তর সংস্কারের এজেন্ডা আমরা হাজির করেছি। সুতরাং আমরা সেজন্য বলতে চাই, যেটা চলছে এই দেশে এটা একটা অসম্ভব অকল্পনীয় ব্যাপার। যখন অর্থনৈতিক দুর্যোগ, দেশের রিজার্ভ নাই, কোন আগামী ২-৩ মাস পর কীভাবে চলবে জানি না, আপনি ডিসি ইউনোদের জন্য নতুন গাড়ি কিনছেন ৩৮৭ কোটি টাকা দিয়ে। এটা হচ্ছে গরিবের ঘোড়া রোগ। এই ঘোড়া রোগ কীভাবে তাদেরকে আক্রান্ত করলো, এবং ওই যে বললাম পুরো দেশকে তারা বাজি ধরেছে। সুতরাং এই দুর্বৃত্তদের কাছে যত দিন যাবে দেশ, জনগণ আরও নিরাপত্তাহীন, আরও বিপদগ্রস্ত হবে, গভীর রাজনৈতিক দুর্যোগের মধ্যে আমরা পড়ব। এমনকি বহুমাত্রিক নৈরাজ্যের পথে বাংলাদেশ হাঁটতে থাকবে। আফ্রিকার মতন অকার্যকর দেশের দিকে চলে যাওয়াটা কিন্তু বিচিত্র নয়। তার আগে বিরোধী দল আরও ঐক্যবদ্ধ হবেন, সংহত হবেন, ঘুরে দাঁড়াবেন, এবং নতুনভাবে আমরা সমগ্র গণতান্ত্রিক আন্দোলনকে পুনর্গঠন করে এই দুর্বৃত্ত এবং এই মাফিয়াদের কাছ থেকে দেশ, জনগণ, গণতান্ত্রিক ভবিষ্যতে রক্ষা করতে হবে। সেই লড়াইটা গণতন্ত্র মঞ্চ মিলে যারা এখানে আছেন, গণফোরাম, বাংলাদেশ জাসদ, এখানে জাতীয় মুক্তি কাউন্সিল সহ আমাদের বাইরে অনেক বিরোধী দল আছেন, বিএনপি আছেন, তাদের সাথে ন্যূনতম প্রশ্নে বোঝাপড়া করে আমরা দেশকে এগিয়ে নেব। এই কথা বলে আপনাদের সবাইকে শুভেচ্ছা।